ইজি বাইক চলাচল করলেও এসব যানবাহনের নেই কোনো রেজিস্ট্রেশন, আর চালকদের নেই প্রশিক্ষণ কিংবা ড্রাইভিং লাইসেন্সও। অথচ নিম্নমানের এ বাহন বাজারে ছেড়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। ইজি বাইক নিয়ে নাজিব ফরাইজি ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। ব্যাটারি চালিত 3 চাকার এই বাহনটি বাংলাদেশে প্রথম আসে 2007 সালে। এর নাম ইজি বাইক হলেও কোথাও এটি টমটম, কোথাও বোরাক, আবার কোথাও বা পরিচিতি পেয়েছে অটো নামে। দামে সস্তা আর আরামদায়ক হয় সাধারণ মানুষের মাঝে বাড়ছে এর কদর। অটোতে যেতে সুবিধা, রিক্সা পাওয়া যায় না, ভাড়াও কম আছে, আপনার বায়ু দূষণও কম হয়, যে রিক্সা যে অত্যাচার সেখান থেকে বাঁচা যায়। ব্যাটারি চালিত হয়, নেই জ্বালানি খরচও। তাই অনেকে অন্য পেশা ছেড়ে একটু বেশি আয়ের আশায় শুরু করেছেন ইজি বাইক চালানো। আগে মার্কেটে চাকরি করতাম, ওইখানে পোষায় না, তার কারণে মনে করেন যে অটো চালানো শিখলাম। 600 টাকা জমা উঠে এরপরে আর কি বেতন নেই, প্রতিদিন মানে 750, 700, 800 এরকম আসে আর। কিন্তু চীন থেকে আমদানি করা এই বাহনটি নিম্নমানের হয়, কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় এর বিভিন্ন যন্ত্রাংশ। এছাড়া চালকদের নেই কোনো প্রশিক্ষণ। 3 থেকে 4 জনের উপযোগী এই বাহনে বেশি লাভের আশায় নেওয়া হচ্ছে 6 থেকে 8 জন। অটো চালালে কোনো লাইসেন্স লাগে না, এমনি চলে, সমস্যা নেই। এছাড়া বেপরোয়াভাবে চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উল্টা যায় গথের মধ্যে পড়লে। গাড়ির ব্রেক গুলো যে সঙ্গে নতুন অবস্থা আসে মাঝখানে চলে ভালোই, তারপরে গিয়ে আস্তে আস্তে ঢিল হয়ে যায়, পরে ব্রেক জায়গাটা না হয়ে আরেক জায়গায় গিয়ে হয়। বর্তমানে কোনো ব্রেক নেই, এভাবে চালাইবে গাড়ি ঘুরি পাই না। এই কারণে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার ভিতরে আপনার কন্টিনিউ প্রতিদিন 4 থেকে 5টা অ্যাক্সিডেন্ট হয়। বাহনটি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই যানটা কিন্তু তার স্টেবিলিটি চেক করা হয় নাই, এবং এই যানটা নিরাপদ কিনা সেটাও কিন্তু টেস্ট করা হয়নি। সুতরাং সেই হিসাবে এই গাড়ি একটা নিরাপত্তার ঝুঁকি। এই গাড়ি যে জায়গায় বেশি পরিমাণে চলে, যানজটের একটা মুখ্য কারণও কিন্তু তারা। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে যানটি অবৈধ, দেশের কোথাও চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ইজি বাইকের নিবন্ধন বা অনুমোদন বিআরটি থেকে দেওয়া হয়নি, এবং এই বিষয়ে কোনো সরকারের কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু সরকার এটাকে অবৈধ ডিক্লেয়ার করেছে। কাজে বিআরটি এর অনুমোদনবিহীন যে কোনো রকমের যানবাহন রাস্তায় চলাচল করা এটা বৈধ নয়। দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ইজি বাইক। যথাযথ প্রক্রিয়ায় বৈধভাবেই চীন থেকে যানটি আমদানি করা হচ্ছে, অথচ সরকার এটি চলাচলের কোনো অনুমতিই দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের এমন দ্বৈতনীতি পরিবহন খাতে অব্যবস্থাপনা জিয়ে রেখেছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক আলোচনায় এ মন্তব্য করে আইনমন্ত্রী বললেন, এটি রোধে 2 দেশের মধ্যে আলোচনা জরুরি। এ সময় মাদক ও সন্ত্রাস যেন শিশুদের মধ্যে প্রভাব ফেলতে না পারে, সেজন্য সবাইকে সচেষ্ট হওয়ারও আহ্বান জানান তিনি। ফখরুল ইসলামের রিপোর্ট। শিশু আইন 2013 এর উপর এক আলোচনায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ শিশুদের সুবিচার নিশ্চিত করতে বিচার প্রক্রিয়া সহজ দৃষ্টিতে দেখার আহ্বান জানান। এ সময় দেশের প্রতিটি জেলায় শিশু আদালত ও সংশোধনাগার বাড়ানোর কথাও বলেন মন্ত্রী। যে অপরাধের সাথে সম্পৃক্ত হয়, আইনের সাথে সাংঘর্ষিক অবস্থান নেয়, তার থেকে কিন্তু শিশুদের একটা অন্য দৃষ্টিতে আপনাদের দেখতে হবে। সবারই উচিত মাদক এবং সন্ত্রাসকে কোন অবস্থাতেই আমাদের শিশুদের মধ্যে যেন প্রভাব ফেলতে না পারে। অনুষ্ঠান শেষে ফেলানী হত্যাকাণ্ডের বিচারে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্টদের বিধান অনুযায়ী আপিল করারও আহ্বান জানান তিনি। যদি কোনো কারণে তারা মনে করে যে বিচারটি সুষ্ঠু হয় নাই, তাহলে যদি উপরে যাওয়ার আপিল করার কোনো বিধান থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। সীমান্ত হত্যা যেভাবে চলছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, এবং এটা আমার মনে হয় যে রোধ করা উচিত। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড রোধে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। দরকার কোন রকমের মন্তব্য করা। ফখরুল ইসলাম, RTV, ঢাকা। ফেলানী হত্যার ঘটনায় ভারতের রায় ন্যায় বিচারের পরিপন্থী এবং বাংলাদেশের প্রতি ভারতের অন্যায় আচরণ, এ মন্তব্য করলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। একই সঙ্গে ভারতীয় মানবাধিকার সংস্থার কাছে বিচারটি পুনঃ তদন্তের জন্য কমিশনের তরফ থেকে দ্রুত আবেদন করার কথাও জানালেন তিনি। শুধুমাত্র ফেলানীর আত্মার সঙ্গে নয়, তার পরিবারের সঙ্গে নয়, আমাদের
বাংলাদেশের পুরো জাতির সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি পর্যায়ে এই বিষয়টি উত্থাপন করতে পারে এবং ভারতের কাছে এর গুরুত্ব সহকারে যে আমরা কতটা মর্মাহত হয়েছি এবং এটি যে ন্যায় বিচার হয়নি এবং এতে করে আমাদের একটা মানে বিশ্বাস ভঙ্গের মতো একটা দারুণ ক্ষতের সৃষ্টি হয়েছে জনমনে, এটি বোধহয় ভারতকে জানানো প্রয়োজন বলে আমরা মনে করি। ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে সরকারকে সহায়তা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সাংবিধানিক সংকট তৈরি করতে সরকার কাউকে সুযোগ দেবে না বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। সকালে আইডিবি ভবন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির আলোচনায় এসব কথা বললেন মন্ত্রী। তিনি আরো বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচনী সরকার ব্যবস্থার জন্য সংবিধান পরিবর্তনের কোনো দরকার নেই। রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তরিকতা নিয়ে এগিয়ে আসুন, আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড অনুযায়ী আমরা একটা নির্বাচন করতে সক্ষম হব। তার জন্য সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। আমরা আলোচনার মাধ্যমেই আমরা পথ খুঁজে পাব। আপনারা শান্তিপূর্ণ বাংলাদেশের যেটি চাইছেন, যেটি সাংবিধানিক সংকট তৈরি করার, আওয়ামী লীগ আপনাদের সাংবিধানিক সংকট সৃষ্টি করে অসাধু অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার কোনো সুযোগ করে দেবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে সংশয়ে গণফোরাম দুপুরে এক অনুষ্ঠানে একথা জানালেন দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন। বর্তমান সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করেছে এ মন্তব্য করে তিনি বললেন, এ সরকারের অনেক অতীত কর্মকাণ্ডের কারণে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ভরসা করা যাচ্ছে না। আদালতের রায়ের প্রসঙ্গ টেনে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে করা যায় বলে আবারও অভিমত দেন ডক্টর কামাল। এইভাবে তড়িঘড়ি করে কেন করা হলো? সংক্ষিপ্ত আদেশে স্পষ্ট লেখা ছিল, বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে যদিও আমরা বলেছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধান সম্মত না, তবে 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 আরো দুই নির্বাচনে সেই ধরনের ব্যবস্থা রাখা আমরা মনে করি উচিত। আসছে জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, একথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনার শেষে তিনি বললেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান দু দলের মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। আলোচনার মধ্য দিয়ে দলগুলোর মধ্যে সমঝোতা হবে বলেও আশা করেন মজিনা। এর আগে সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত জানান, 2020 সালের মধ্যে বিশ্বব্যাপী 10 কোটি পরিচ্ছন্ন রন্ধন চুল্লি সরবরাহের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করছে। Many election observers all over the country to observe democracy in action here in Bangladesh. People want free, fair, and credible elections, and so the parties have to find a way forward so that there are free, fair, and credible elections. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজধানীর লালবাগ এলাকায় বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি বসাবেন। শেখ হাসিনার স্মৃতি বিজড়িত আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে সরকারি ঘোষণা, আজিমপুর ও মিটফোর্ড বিদ্যুৎ সাবস্টেশন এবং ইডেন মহিলা কলেজের 11 তলা হোস্টেল ভবনের উদ্বোধন করবেন তিনি। এছাড়া শহীদনগরে মাতৃসদন, ইসলামাবাগে কমিউনিটি সেন্টার ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি বসাবেন তিনি। পরে বিকেল 5টায় আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। দীর্ঘ 20 বছর পর কাল নরসিংদী যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের দাবি জোরালো করার আন্দোলনের অংশ হিসেবে সেখানকার বাসাইল পৌর শিশু পার্কে জনসভায় ভাষণ দেবেন তিনি। নরসিংদীর স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ারের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন অরণ্য গফুর। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলন জোরদার করতে এবং 18 দলীয় জোটের পক্ষে জনমত গঠন আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীতে খালেদা জিয়ার এ সফর। তার আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে গোটা এলাকা। স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে খুশির আমেজ। ম্যাডাম খালেদা জিয়ার ভাষণ এবং তাকে দেখার জন্য অধিক আগ্রহে আমরা নরসিংদীবাসী অপেক্ষা করছি। জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করি এই মহাসমাবেশ সুন্দরভাবে সম্পন্ন হবে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানালো স্থানীয় বিএনপি।
আমরা ম্যাডামের কাছে তা প্রত্যাশা করছি। যত দ্রুত সম্ভব একদম আন্দোলন দিয়ে এই সরকারকে পতন করা যায়, তত এই দেশ ও জাতির জন্য মঙ্গল। আর এই সমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন চূড়ান্ত রূপ নেবে বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন। এই নরসিংদীতে মানুষের সয়লাভ হয়ে যাবে এবং এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। মিনিমাম 8-10 লাখ লোকের সমাবেশ হবে বলে আমি আশা করছি। সমাবেশে বেগম খালেদা জিয়া নতুন কি কর্মসূচির ঘোষণা দেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নরসিংদীর বিরোধী জোটের নেতাকর্মীরা। অরণ্য গফুর, RTV। গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে রাজধানীর পরিবাগে 4-5 জন সন্ত্রাসী তাকে কুপিয়ে পালিয়ে যায়। মারাত্মক জখম হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন তিনি। ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করবে তরুণ প্রজন্ম। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। শুক্রবার রাত 11টার দিকে পরিবাগে এক বন্ধুর বাসা থেকে বের হয়ে নিজ বাসায় ফিরছিলেন আরিফ। পরিবাগ ওভারব্রিজের কাছাকাছি আসা মাত্রই মাইক্রোবাস থেকে নেমে 4-5 জন সন্ত্রাসী তার উপর সশস্ত্র হামলা চালায়। আরিফকে চাপাতে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। আশেপাশের লোকজন ছুটে এসে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে আরিফকে প্রথমে হেলথ অ্যান্ড মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। পিঙ্ক কালারের একটা প্রাইভেট কার এসে লাইটটা অফ করে দিয়ে আস্তে করে আগাচ্ছে আর কি। চারপাশের দরজাই খুলে দিয়ে চারদিক থেকে লোক নামলো, 5 জন কি 6 জন হবে আর কি। একটা লোক এসে জাস্ট আমার সামনে বললো দাঁড়া। ওরা চারপাশ থেকে আমার ধরে ফেললো এবং প্রত্যেকেই আমার মাথায় অ্যাটাক করতেছিল। আরিফকে হাসপাতালে দেখতে এসে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডাক্তার ইমরান এইচ সরকার অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। যারা এই হামলায় সংশ্লিষ্ট তারা পরিকল্পিতভাবে এই হামলাটি করেছে এবং আমাদের কর্মী আরিফ নূর, যে একজন সংস্কৃতি কর্মী আপনারা জানেন, তার উপরে তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। যারা বারবার গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর যারা আঘাত করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, সেটাই আমরা। আরিফকে হত্যার চেষ্টার প্রতিবাদে বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। মাসুদ মোস্তাহিদ, RTV, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংঘবদ্ধ এই চক্রটি ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী ও লাকসামে ডাকাতির সঙ্গে জড়িত। আরো জানাচ্ছেন মহিবুর রহমান হিল্লোল। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার ডাকাতের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এ অভিযান চালায় র্যাব। তারই ফলশ্রুতিতে গ্রেপ্তার করা হয় এ 7 জন। তাদের পন্থা অভিনব এবং তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি, যার কারণে এই গ্রুপটাকে এ পর্যন্ত কেউ ধরতে পারে নাই বা আইডেন্টিফাই করতে পারে নাই। এই গ্রুপের কাজ সকালবেলায়, বিশেষ করে যখন দোকান বন্ধ হওয়ার টাইম বা দোকান বন্ধ করার পরে সকালবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো ব্যক্তিদের বিচরণ কম থাকে, এই টাইমটা এরা বেছে নেয় এবং বিশেষ করে রাতের বেলায় যখন দোকান বন্ধের টাইম, এই টাইমেও তারা এই চুরিগুলো বা ডাকাতিগুলো সংঘটিত করে থাকে। ডাকাতির প্রস্তুতিকালে তেজগাঁও 7 রাস্তা মোড় থেকে 3 জনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য থেকে গ্রেপ্তার করা হয় আরো 4 জনকে। তাদের স্বীকৃতি মতে আমরা তাদের কাছ থেকে পেয়েছি প্রায় 100টার মতো চুরি এবং ডাকাতি সংঘটিত করেছে। ঢাকা ছাড়াও সংঘবদ্ধ এই চক্র চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী ও লাকসামেও ডাকাতি করে বলে জানান র্যাব 2 এর এই কর্মকর্তা। মহিবুর রহমান হিল্লোল, RTV, ঢাকা। দর্শক, গেল সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদিন। শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বকেয়া বেতন আদায়, রুটি রুজির এমন দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জে আন্দোলনরত শ্রমিকদের এমনিভাবে বরণ করে নেয় পুলিশ। পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে আধিপত্য বিস্তারের জেরে শনিবার সংঘর্ষে মেতে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপ। গ্রুপিংয়ে এগিয়ে আছেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। সেই এগিয়ে থাকা প্রমাণ করতে শুক্রবার কর্মী সভায় নিজেরা বিরোধে জড়িয়ে সাধারণ সম্পাদককে পাঠিয়ে দেন পরপারে। পরপারে পাঠানোর প্রতিযোগিতায় পিছিয়ে নেই ময়মনসিংহের ধোবাউড়া আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। রোববার থানার সাধারণ সম্পাদককে খুন করে সেই প্রমাণ জাহির করেন বিপথগামীরা।
বিপথগামিতার পথে এগিয়ে চলেছেন রাজশাহী ছাত্রদলের কিছু নেতাকর্মী। 16 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া রাজশাহী গেলে কিভাবে বরণ করে নেওয়া হবে, সেই সভায় এমন বিরোধে জড়িয়ে পড়ে তারা বুঝিয়ে দেন তাদের প্রস্তুতি। প্রস্তুতির ক্ষেত্রে সফলই বলা যায় রাজধানীর জামায়াত শিবির কর্মীদের। বুধবার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঝটিকা মিছিল বের করে তারা পুলিশের সঙ্গে মেতে ওঠেন সংঘর্ষে। সংঘর্ষ ছাড়াই নিরস্ত্র মানুষের উপর গুলি বর্ষণ এবং বোমা নিক্ষেপ করে বুধবার সিলেটে সোনার দোকানে লুট করতে ডাকাতরা কেড়ে নেয় নিরাপত্তা কর্মীর প্রাণ। প্রাণ কেড়ে নিলেও দোষ প্রমাণ হয়নি ফেলানি খুনের। শুক্রবার ভারতের আদালতের বিচারে নির্দোষ প্রমাণিত হন অভিযুক্ত বিএসএফ সদস্য। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার মানি, কিন্তু তালগাছটি আমার, সেই প্রবাদ বাক্যের মতো বিচার দেখেই বাংলাদেশের মানুষকে আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে, এই ভেবে যে ফেলানির খুনির কোনো শাস্তি না হোক, বিচার তো হয়েছে। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। এবার একটা বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলেও সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের কাছে ক্ষমতাসীন দলের জামানত বাজেয়াপ্ত হবে, এ মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বললেন তিনি। যে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীদের কাছেও আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই একটি কারণে আজকে আওয়ামী লীগ গোটা দেশের মানুষকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় ধরে রাখতে চায়, ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, ক্ষমতাকে আজীবন তারা যে কোনো প্রকারেই হোক অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা আটকে রাখতে চায়, ধরে রাখতে। পদ্মায় পুরাতন ফেরি চলাচল 4 দিন ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে দুপারে তৈরি হয়েছে তীব্র যানজট। এদিকে 3 দিনেও উদ্ধার হয়নি পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ডুবোচরে আটকে পড়া রোরো ফেরি শাহজালাল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নোমান শিবলি রিপোর্ট। প্রচন্ড স্রোতের প্রতিকূলে 3 সেপ্টেম্বর রাতে একটি ফেরির রাজবাড়ীর জৌকুরা ঘাট থেকে পাবনা নাজিরগঞ্জ ঘাটে পৌঁছতে না পারা এবং নদীর স্রোত না কমায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে 4 দিন ধরে 2টি পুরাতন ফেরি না চলায় দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর স্রোতের চাপ অত্যন্ত বেশি, যে কারণে আমাদের এই ফেরি দিয়ে জৌকুরা প্রান্ত থেকে নাজিরগঞ্জ প্রান্তে ফেরিঘাট ধরতে গিয়ে উজানে ফেরি এগোতে পারছে না এবং ঘাটে লাগাতে পারছে না। বর্তমান আরো স্রোত বৃদ্ধি হয়, এই ফেরিগুলি এখন পল্টনে লাগাইতেই পারে। আমাদের এইখানে যে ফেরি আছে, ফেরি দুটো খুব পুরাতন হয়ে গেছে, এখানে ভালো ফেরির দরকার। ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় পারে তৈরি হয়েছে তীব্র যানজট। এছাড়া ভোগান্তিতে পড়া যাত্রীরা বাধ্য হয়ে এই ট্রলারে নদী পার হচ্ছেন। তবে স্রোত ও পানি কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। ফেরি নাই, এই জন্য যাত্রী পারাপার করার জন্য পল্টনের সাথে আমরা ট্রলার পানির টান, তারপরে হচ্ছে যানজট, তারপর ওখানে হচ্ছে খাবার দাবারের সমস্যা, বিভিন্ন নানা ধরনের সমস্যা, রাস্তাঘাট এই অবস্থা, আমরা আসতে পারি না। এদিকে পাটুরিয়া ও দৌলতিয়া নৌপথে ডুবোচরে আটকে পড়া ফেরি শাহজালাল গেল বৃহস্পতিবারে আটকে গেলেও 3 দিনে উদ্ধার হয়নি। কর্তৃপক্ষ জানায় নাব্যতা সংকটে নৌ রুটে ফেরিগুলো 1/3 লোড নিয়ে চলাচল করছে। নোমান শিবলি, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিষ্ক্রিয় বলে তীব্র নিন্দা জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। G20 সম্মেলনে বিশ্ব নেতারা বিভক্ত থাকলেও দেশটিতে সীমিত পরিসরে হামলা চালাতে অনড় থেকে একথা বললেন তিনি। শুক্রবার রাশিয়ায় G20 সম্মেলনের পর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ওবামা আবারও বাশার সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনেন। এদিকে আক্রমণের শিকার হলে তা প্রতিহত করার ঘোষণা দিল রাশিয়া। সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে ক্রমাগত তিক্ত হচ্ছে রুশ মার্কিন সম্পর্ক। মিশরে কারফিউ ভেঙে সেনা বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির 3 সমর্থক নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ক্ষমতা পুনর্বহাল দাবিতে রাজধানী কায়রোয় সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে মুরসির সমর্থকেরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
মার্সেল খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে গেল রাতের খেলায় জয় পেল বড় সব দলই। বুলগেরিয়াকে 1-0 গোলে ইতালি, অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 গোলে জার্মানি, মলদোভাকে 4-0 গোলে ইংল্যান্ড আর ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে 4-2 গোলে হারিয়েছে পর্তুগাল। গ্রুপ সির ম্যাচে অ্যালেঞ্জ এরিনায় খেলার 33 মিনিটেই দলকে লিড এনে দেন মিরোস্লাভ ক্লোসা। এই গোলের সঙ্গে জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের 68তম গোলকে স্পর্শ করেন ল্যাজিও স্ট্রাইকার। 51 মিনিটে গোল করে দলকে 2-0 গোলের লিড এনে দেন টনি ক্রুস। আর 88 মিনিটে থমাস মুলার গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে গ্রুপ ডির ম্যাচে এস্তোনিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বর্তমান রানার্স আপ নেদারল্যান্ডস। এস্তোনিয়ার বিপক্ষে 2-1 গোলে পিছিয়ে পড়লেও ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন ভ্যান পার্সি। সেমিফাইনালে চীনের লি নাকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামস। রোববারের ফাইনালে ওয়ার্ল্ড নাম্বার 1 সেরেনার মুখোমুখি হবেন ওয়ার্ল্ড নাম্বার 2 বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল